স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। শীতলের কথা শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। ওদিকে একজন নার্স কেবিনের দরজায় নক করা মাত্র শীতল নিচু স্বরে জানতে চাইল কে এসেছে। নার্স বলল, ম্যাম, আপনার স্যালাইন শেষের পথে, এটা খুলে দিতে হবে। এ কথা শুনে শীতল একবার তাকালো ঘুমন্ত শুদ্ধের দিকে। উপর হয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে তার বিশুদ্ধ পুরুষ। মূলত তার ঘুমটা ভাঙাতে চাচ্ছে না বলে কত কষ্ট করে ফোনটা কাছে টেনে কল রিসিভ করলো। এজন্য গুলি লাগা হাতেও ব্যথা পেয়েছে। এদিকে আবার এই নার্স এসে হাজির। এদিকে স্লাইনও শেষের দিকে খুলতে হবে দেখে সে নিচু স্বরে বলল, শব্দ না করে নিঃশব্দে আসুন। এ কথা শুনে নার্স নিঃশব্দে কেবিনে প্রবেশ করলো। দুটো বেড একসাথে দেখে বিস্ময় নিয়ে তাকালো ঘুমন্ত পুরুষটার দিকে। বলা বাহুল্য পুরুষটা দেখতে বেশ। তাকে ওভাবে তাকাতে দেখে শীতল ফিসফিস করে বলল, ওটা আমার স্বামী, ঘুমাচ্ছে। ঘুমাক, শব্দ করবেন না প্লিজ। আসলে ওর মাথায় একটু সমস্যা আছে, বলতে লজ্জা লাগছে। আসলে হয়েছে কি, আমার শ্বশুর বাড়ির না বংশগত রোগ। এটা সবসময় রোগ না, তবে তাদের ঘুমের ব্যাঘাত ঘটলে মেজাজ চড়ে যায়। তখন যাকে সামনে পায় তাকেই ধরে কামড়ে দেয়। এ কথা শুনে অল্প বয়সী নার্স মেয়েটা আরেক দফা অবাক হয়ে তাকালো শুদ্ধের দিকে। এমন সুদর্শন পুরুষের মাথায় সমস্যা দেখে বোঝাও যায় না। আহারে, সবই কপাল। রোগ তো আর বলে কয়ে আসে না। রোগের কাছে সবাইকে কাবু হতেই হয়। এসব ভেবে শীতলের স্লাইন দেওয়া হাত মুক্ত করলো। নিঃশব্দে ক্যানিলার মাধ্যমে দুটো মেডিসিন ধীরে ধীরে ইনজেক্ট করলো। শীতল ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। কি মেডিসিন কে জানে। রগে যাচ্ছে তো জ্বালাপোড়া করতে করতে, তবু সে কোনো শব্দ করলো না। ডাক্তার নাকি মুখে খাওয়ার অনুমতি দিয়েছে, স্লাইনটা বন্ধ আপাতত। এ কথা বলে ক্যানিলার মুখ বন্ধ করে নিঃশব্দে বেরিয়ে গেল। উনি যেতে শুদ্ধ চোখ খুলে শীতলের দিকে তাকিয়ে রইল। শীতল ওর তাকানো দেখে মিষ্টি করে হাসলো, বলল, গুড মর্নিং সোয়েব শুদ্ধ, বিয়ের প্রথম সকালে অনেক অনেক ফুলের শুভেচ্ছা রইল। শুদ্ধ কিছুই বলল না, সেভাবেই তাকিয়ে রইল। আবার তাকে জ্বালানোর কাজে লেগে পড়েছে। কি যেন বলল, সে নাকি পাগল, যাকে তাকে ধরে কামড়ে দেয়। ব্যাঙাচির ঘরে ব্যাঙাচি, আর ভালো হবে না। শীতল ভাবল এক্ষুনি ধমকে উঠবে, কিন্তু শুদ্ধ সেটা করল না। বরং গরম দিয়ে চলে এলো শীতলের খুব কাছে। বিনা বাক্যে শীতলের গলায় ডুবিয়ে বলল, জ্বালাতে খুব ভালো লাগে তাই না? হতভম্ব শীতল কোনো কথা বলতে পারল না। লজ্জা পেল বটে, তবে কিছু একটা উচিত ভেবে বিড়বিড় করে বলল, খুব। আমি জ্বালালে সহ্য করতে পারবি? খিদে লেগেছে, কিছু খাবো। এ কথা শুনে শুদ্ধ চট করে মুখ সরিয়ে উঠে দাঁড়ালো। এদিক ওদিক দেখে ফোন খুঁজে কল করলো কাউকে, নাস্তা আনতে বলে নিজে উঠে দাঁড়ালো। মিনিট পাঁচেক পর হাসান নাস্তা নিয়ে আসলে দুজন মিলে বেড আরেক অবস্থানে রাখলো। হাসান সারা রাত হসপিটালে ছিল, এখন ফিরবে বিধায় বিদায় নিয়ে বেরিয়ে গেল। শুদ্ধ শীতলকে যতটুকু পারল ফ্রেশ হতে হেল্প করলো, তারপর নিজেও খেলো, শীতলকেও খাইয়ে দিল। এর কিছুক্ষণ পর সিমিন, সিতারা, স্বর্ণ আর সায়ন এলো। শুদ্ধ ভাইয়ের সাথে ইশারা করে বেরিয়ে গেল। পরক্ষণে ফিরে এসে শীতলকে বলল, একটা কাজে যাচ্ছি, ফিরতে লেট হবে। এ কথা বলে সে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সেসব কিছুই বলল না। সারাদিন কোনো খোঁজও পাওয়া গেল না। ফিরল একেবারে মধ্যরাতে। তখন শীতল ঘুমাচ্ছিল। বিকেলের দিকে সাফওয়ান চৌধুরী এসে সিমিন আর সিতারাকে ওনার সাথে বাড়ি পাঠিয়ে দিল সায়ন। সে আর স্বর্ণ হসপিটালে থাকলো। শুদ্ধ ফিরলে তারা দুজন বাইকে করে নিজের মতো সময় কাটিয়ে বাড়ি ফিরল। এভাবে দেখতে দেখতে প্রায় 4 দিন পর শীতলকে রিলিজ দেওয়া হলো। ভালোই ভালোই শীতলও মুক্ত পাখির ন্যায় এক আকাশ সমান খুশি নিয়ে বাড়ি ফিরে গেল। তবে মেডিসিন চলছিল, চলবে। প্রচলিত কথায় আছে, সময় হচ্ছে বহমান স্রোত, যা চলে নিজস্ব গতিতে। সেই সময়ের অঙ্ক কষতে কষতে পেরিয়ে গেল একটা মাস। একটু দুর্বল হয়েছে একের পর এক
ধেড়ে আসা ঝড়। মলিন হয়েছে হারানোর কিছু ব্যথা, কিছু সত্য উন্মোচিত হয়েও বন্ধ হয়েছে আরও দৃঢ়। বলা বাহুল্য, এই 1 মাসে পূর্বের মতো চাঙ্গা হয়ে উঠেছে চৌধুরী নিবাস। মুছে গেছে হতাশার গ্লানি, স্মৃতির পাতায় যত্নে অযত্নে বন্দী হয়েছে কিছু মিষ্টি মুহূর্ত, কিছু তিক্ত অভিজ্ঞতা। এখন চৌধুরী নিবাসও খুনসুটিতে মুখরিত। রুটিন মাফিক সবাইকে ব্যস্ত হতে হয়েছে দৈনন্দিন কাজে। তবে শীতল বাড়ি ফেরার পর শুদ্ধকে বাড়িতে খুব কম সময় পেয়েছে। সে কখন আসে কখন যায় বলা মুশকিল। তার কিসের এত ব্যস্ততা কে জানে। সারাদিন কোথায় যায় কি করে তাও বলে না। খুব জোর করলে মলিন হেসে বলে, দোয়া কর যা হারিয়েছি সব যেন ফিরে পায়, আবার কষ্টের ফল যেন আমারই কাছে ফিরে আসে। তার কঠিন কঠিন কথার মানে কিছু বোঝে না সে। তাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ হাসে। আসলে ল্যাবে চুরি হওয়ার কথা সে কাউকে জানায়নি। কি দরকার শুধু শুধু দুশ্চিন্তা করবে। চিন্তা করে তো লাভের লাভ কিছুই হবে না। মোদ্দা কথা, চুরি হওয়া সেই ল্যাব বন্ধ করে দিয়েছে। চোর যখন একবার গেরস্থের বাড়িতে চুরি করার সুযোগ পায় তখন সে বারবার ফিরে আসে। নিজে না আসলেও অন্যকে পাঠায় কাজ উসুল করতে। আর এই সুযোগ কাউকে দেওয়া যাবে না। এরপর সে ওই ল্যাব কি করেছে সায়ন আর তার ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না। আজও সারাদিন পেরিয়ে রাতে ফিরল শুদ্ধ। সবার সাথে ডিনার সারল। শীতল অভিমানী চোখে কয়েকবার তাকালো, কিছু বলল না শুদ্ধ। আর তাদের বিয়ে হওয়ার পরও এক রুমে থাকা না থাকা নিয়ে কেউ কিছু বলেও নি। ওদের মর্জির উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কেন জানি শুদ্ধ শীতলকে তার রুমে থাকার আহ্বান জানায়নি। অগত্যা পূর্বে যেমন ছিল এখনও তেমনই চলছে। তবে কয়েকদিনে শীতলের মতো বড্ড অভিমান জমেছে। কেন জানি মনে হচ্ছে শুদ্ধ তাকে ইগনোর করছে। নয়তো এত কিসের কাজ তার? একটু সময় দিলে কি হয়? আগের কথা এখনকার কথা কি এক নাকি? এখন মনে রাখা উচিত না তার ঘরেও একটা বউ আছে। বউ তাকে ভীষণ মিস করে, সঙ্গ চায়, জ্বালাতে চায়, অহেতুক বক বক করে কান মাথা ঝালাপালা করে দিতে চায়। তা না, খালি কাজ আর কাজ। এসব নানান কথা ভেবে রাতে খেয়ে শীতল মলিন মুখে উপরে যাচ্ছিল। তখন সিতারা তাকে দাঁড় করিয়ে বলল, শীতল, উপরে যাচ্ছিস মা? কিছু বলবে বড় মা? খেতে বসে দেখলাম শুদ্ধ বারবার কপালে হাত দিচ্ছে। ছেলেটার মাথা ব্যথা করছে বোধহয়। কফি করে দিচ্ছি, ও রুমে পৌঁছে দিস তো মা। দাও। এ কথা বলে সে পাশে এসে সিতারার পাশে দাঁড়ালো। সিতারা আর চোখে শীতলকে একবার দেখে গলা খাকারি দিয়ে বলল, কাজে চাপ পেয়েছি তাই সময় দিতে পারছি না, কষ্ট পাস না মা? এ কথা শুনে শীতল ধরা গলায় অন্যদিকে তাকিয়ে বলল, কিন্তু কষ্ট হচ্ছে বড় মা। তোমার ছেলে ইচ্ছে করে আমাকে ইগনোর করছে। কেন করেছে জিজ্ঞাসা করেছিস? না। গিয়ে জিজ্ঞাসা কর। এ কথা বলে সিতারা শীতলের হাতে কফি ধরিয়ে দিলে শীতল যাওয়ার জন্য পা বাড়াতেই সিতারা তাকে ধরে থামিয়ে দিল। গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, আগে তো শাড়ি টাড়ি পরতি, এখন পরিস না কেন? শাড়ি পরলে তোকে কিন্তু ভালোই লাগে। কফি ঠান্ডা হয়ে গেলে খ্যাচ খ্যাচ করবে, দিয়ে আসি। যা। এ কথা বলে শীতল মুখ ভোঁতা করে চলে গেল। সিতারা স্বর্ণকে ইশারায় কাছে রেখে কিছু বলে তাকে দ্রুত উপরে পাঠিয়ে দিল। স্বর্ণ দ্রুত পায়ে গিয়ে শীতলের হাত থেকে কফির মগটা নিয়ে তাকে রুমে যেতে বলল। শীতল ধরা গলায় বলল, আমি দিয়ে আসি না আপু, প্লিজ আমাকে দাও। তুই আমার রুমে যা, আমি আসছি। এ কথা বলে স্বর্ণ শুদ্ধকে কফি দিয়ে শীতলকে লাল ও কালো মিশেলের জর্জেট শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। লম্বা চুলগুলো ছেড়ে দিল, টানা টানা চোখে কাজল দিয়ে দিল। হাতে দিল একগোছা লাল ও কালো মিশেলের চুড়ি, কপালে ছোট সাদা পাথরের টিপ। তারপর বোনকে ধরে শুদ্ধের রুমের সামনে দাঁড় করিয়ে দরজার নক করে দ্রুত পায়ে সরে পড়ল। শীতল এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে দেখছিল বোনের কাহিনী। যখন সে বুঝল ততক্ষণে শুদ্ধের দরজা খুলে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এত রাতে তার সাজগোজ দেখেও কিছু বলল না, বরং দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল ধীর পায়ে রুমে ঢুকলে দরজা আটকে তাকিয়ে রইল শীতলের দিকে।
এদিকে এগিয়ে এসে দাঁড়ালো শীতলের মুখোমুখি। সে কিছু বলছে দেখে শীতলী আমতা আমতা করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন শুদ্ধ ভাই? আমার মুখে কি কিছু লেগে আছে? দেখি, সরুন, যেতে দিন আমায়। কম্পিত সুরে বলা শীতলের কথাটা শুনল শুদ্ধ, তবে তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। বরং সেই হিম শীতল চাহনিতে পকেটে হাত গুজে এগিয়ে এলো দেয়ালের সাথে সিঁটিয়ে দাঁড়িয়ে থাকা শীতলের দিকে। হাত রাখলো শীতলের কান বরাবর, যেন কোনোভাবে পালাতে না পারে। তার মতিগতি বুঝে শীতলের গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। জীবনে কম সিনেমা তো আর দেখেনি, তবে কিছু একটা আন্দাজ করে তার গলা শুকিয়ে এলো। হাতের তালু ঘামতে থাকলো। এর আগে সেই শুদ্ধকে জড়িয়ে ধরেছে, কানের নিচে চুমু খেয়ে ভালোবাসার আবদার জুড়েছে, ঘুমন্ত শুদ্ধের বুকে মাথা রেখেছে, বুকে নাক ডুবিয়ে তার শরীরের ঘ্রাণও নিয়েছে। কিন্তু শুদ্ধ কখনোই তাকে অযাচিত স্পর্শ করেনি, যা করেছে সীমাবদ্ধতা রেখে, এবং তাতে তার নোংরা কিংবা গা ঘিনঘিনে অনুভূতি অনুভব হয়নি কখনো। আজকে হঠাৎ তার এমন রূপ দেখে যায় পড়ানি বিস্মিত শীতল। যেতেও দিচ্ছে না, আবার কিছু বলছেও না দেখে পুনরায় বলল, রুমে যাব। কেন? ঘুমাবো। তাহলে এলি কেন? আমি কি ডেকেছি? ভুল করেছি, আর আসবো না। একথা বলে যেতে গেলে শুদ্ধর পথ আটকে দাঁড়ালো। পাশ কাটিয়ে যেতে গেলে পুনরায় পথ আটকালো। বেশ কয়েকবার একই কাজ করাতে শীতল অধৈর্য হয়ে বলল, শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছেন কেন? সরুন না, যেতে দিন প্লিজ। শুধু শুধু না তো। তবে শুদ্ধ ফিচেল হাসলো। তার চঞ্চল অভিলাষী তার নিষিদ্ধ অভিলাষ বুঝেও না বুঝার ভান করছে দেখে মজা পেল। লজ্জায় রাঙা গাল দুটো থেকে দৃষ্টি সরিয়ে সে ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থমথমে সুরে বলল, প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ? সময়ে সময়ে আমাকে জড়িয়ে ধরার প্রতিশোধ, কানের নিচে চুমু খাওয়ার প্রতিশোধ, বুকে মুখ ডুবানোর প্রতিশোধ। মোদ্দা কথা, আমার সঙ্গে যখন যা করেছিস আমিও এখন সেসবের প্রতিশোধ নেব। প্রস্তুত হন ওয়াইফি। বিশুদ্ধ পুরুষের মুখে এমন অশুদ্ধ কথা শুনে শীতল হতবাক হয়ে গেল। মুখ কাচুমাচু করে পালানোর পথ খুঁজল, গাইগুই করে ছেড়ে দেওয়ার বাহানা দেখালো। শুদ্ধ থমথমে মুখে তার সব তালবাহানা দেখল, বুঝল। এরপর আচমকা শীতলের দুই গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে ছেড়ে দিল। শীতল কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে পুনরায় শক্ত করে তার ঠোঁটে গালে গলায় চুমু খেয়ে বলল, তোকে এভাবে কখনো আদর করেছি? শুদ্ধের থমথমে কণ্ঠস্বর আর ঘটে যাওয়া ঘটনায় বেচারি শকড। সেই অবস্থায় শুদ্ধ ধমকে পুনরায় জিজ্ঞাসা করলো, কিছু বলতে পারল না। তখন শুদ্ধ তাকে তৃতীয়বারের মতো একইভাবে চুমু এঁকে ছেড়ে দিয়ে বলল, এভাবে কখনো আদর করিনি, আর করবো না। আমার এত লোভও নেই, তবে ভদ্র আছি, থাকতে দে, নয়তো অনুষ্ঠানের অপেক্ষা আর করা হবে না। ড্যানিয়েল হ্যাডসন এবং তার স্ত্রী অলিভার হ্যাডসন কানাডার নামকরা সায়েন্টিস্ট। দিনের পর দিন নিজেদের মেধা খাটিয়ে সাফল্য অর্জন করে নামডাক কামিয়েছেন বিশ্বজুড়ে। ওনাদের মেয়ে অ্যালিসা হ্যাডসন ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট বা রোবোটিক্স গবেষক। স্বামী স্ত্রী আর একমাত্র কন্যা নিয়ে ছিল ছোট্ট একটি সুখের সংসার। অ্যালিসা ছোট থেকে বেশ মেধাবী। বাবা মায়ের তৈরি করা আবিষ্কার মানব কল্যাণে আশীর্বাদ হয়ে কাজে লাগছে দেখে সেও ভাবতো সায়েন্টিস্ট হবে, নিত্য নতুন রোবোটিক্স জিনিস আবিষ্কার করবে, এমন জিনিস আবিষ্কার করবে যেটা মানুষের কাজে লাগবে। রোবট যে কতটা চমকপ্রদ হতে পারে সে দেখাবে। এরপর নিজের মধ্যে অদম্য এক জেদ বসে সে দীর্ঘদিন নিজের শ্রম এবং মেধা কাজে লাগিয়ে সে একটি রোবোটিক্স পিজন পায়রা আবিষ্কার করে। বর্তমান যুগে বিজ্ঞান প্রযুক্তি যে এত উন্নতি তাদের কাজ দেখে বোঝার উপায় নেই। সে একটু একটু করে পায়রাটাকে মনের মতো করে গড়ে তোলে। তার চলাচলন, সৌন্দর্য, ডানা ঝাপটানো এসব কিছু নকল, কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই। অথচ অবিশ্বাস্য হলেও সত্য
যে শত শত জীবন্ত পায়রা মাঝে তাকে ছেড়ে দেওয়া হলে তখন বোঝার সাধ্য থাকতো না কোনটা আসল আর কোনটা রোবোটিক্স। তাকে আরও নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যালিসা রাত দিন এক করে যথাসাধ্য চেষ্টা করে যেত। যত দিন যেত তার মাথায় নান্দনিক কিছু ধারণা আসতো। একে একে পায়রার মাঝে জিপিএস, সেন্সর, ক্যামেরা, মাইক্রো প্রসেসর সহ নানান প্রযুক্তি অ্যাড করেছিল। কিন্তু অ্যালিসার কষ্টের আবিষ্কার নিখুঁত রূপ দেওয়ার আগেই সেটা চুরি হয়ে যায়। কিভাবে যে চুরি হয় এ তো আশ্চর্যের ব্যাপার। এবং কাজটা করে তার মামা। এতদিনের এত শ্রম বৃথা যাওয়ায় অ্যালিসা হতাশ হয়ে ডিপ্রেশনে ভুগতে থাকে। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কিছুদিন কাজ থেকে বিরতি নেয়, কিন্তু মনের শান্তি কোথায় যেন হারিয়ে ফেলে। মাসের পর মাস কেটে যায় কিন্তু কাজে ফিরতে পারে না। একটা সময় নিজের উপরে অনীহা সৃষ্টি হয়। নিজেকে ব্যর্থ, অপ্রয়োজনীয় কিছু মনে হতে থাকে। সুখের ভরা পৃথিবীটা তার কাছে অসহ্য লাগে। ডিপ্রেশন জটিল রোগ হয়ে বাসা থাকে তার মন ও মস্তিষ্কে। ড্যানিয়েল অলিভার খুব চেষ্টা করেন মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, কিন্তু তা সম্ভব হয় না। বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সুইসাইড করে অ্যালিসা। ঘুণ যেমন কাঠকে কুড়ে কুড়ে খায়, তেমনি ডিপ্রেশন জলজান্ত মানুষকে ধীরে ধীরে শেষ করে ফেলে। হ্যাঁ, অ্যালিসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও সেটা কাজে লাগেনি। কারণ রোগ তখন ভালো হয় যখন রোগী চায় সুস্থ হতে, মনোবল শক্তি বাড়ালে। কিন্তু অ্যালিসা প্রেমে ধোঁকা এবং আবিষ্কার হারিয়ে নিজের মনোবল হারিয়ে ফেলেছিল, যার ফলে তার পরিণতি এত করুণ হলো। এদিকে একমাত্র ভাগ্নির মারা যাওয়ার পর মামা অনুতপ্ত হলো। ইগোর নামের এক সায়েন্টিস্টের কাছে বেচে দেওয়া পিজন আবার ফিরিয়ে আনতে গেল, কিন্তু ইগোর দেয় না, বরং টাকার লোভ দেখায়। না মানলে প্রাণে মারার হুমকি দেয়। হতাশ হয়ে ফিরে আসে অ্যালিসার মামা। পরে ইগোর পিজনটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে থাকে এবং এর কিছুদিন পর এই ঘটনার কথা ড্যানিয়েলও জানতে পারেন। মেয়ের শেষ আবিষ্কার নিজের কাছে রাখতে উনি সর্বোচ্চ চেষ্টা করেন। প্রশাসন এবং আরও নানানভাবে ইগোরের থেকে সেটা নিজের আয়ত্তে নেন। মেয়ে মারা যাওয়ার পর ওনারা স্বামী স্ত্রী ভাবেন অবসর গ্রহণ করবেন, যে কয়দিন আছেন বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। সেভাবেই একের পর এক দেশ ঘুরে বেড়ান ওনারা। পরে পরিচিত এক সায়েন্টিস্টের আমন্ত্রণে তারা ভিডিতে আসেন। মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে একটা পার্টির আয়োজনও করা হয়। সেই পার্টিতেই উনি পরিচয় হয় শুদ্ধর সাথে। শুদ্ধর শিক্ষক রেহেমান হক বিশেষভাবে শুদ্ধকে পরিচয় করিয়ে দেন ড্যানিয়েলের সঙ্গে। খুব পছন্দ করেন সোয়াইব নামের ছেলেটাকে, বিশেষ করে ছেলেটার কথা বলার ধাঁচ, হাই পার্সোনালিটি, উপস্থিত বুদ্ধি দেখে তার প্রতি আলাদাভাবে নজর পড়ে। অলিভারও পছন্দ হয় স্বল্প পরিচয় পরিচিত বাঙালি ছেলেটাকে। এর কিছুদিন পর রেহমান হকের কাছে পুনরায় শুদ্ধের সঙ্গে দেখা হয় ওনাদের। তখন শুদ্ধ একটা কাজ করছিল এবং যেটা করছিল ভুল করছিল। ড্যানিয়েল আর অলিভার অদূরে বসে দেখছিল ছেলেটার ধৈর্য। চাইলে শুরুতে ওনারা ভুল সংশোধন করে দিতে পারতেন, কিন্তু তা ইচ্ছে করে করেননি, কারণ ওনারা শুদ্ধের ধৈর্য দেখতে চেয়েছিলেন, যেটা এই পেশায় প্রধান হাতিয়ার। একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হয়েও শুদ্ধ যখন 8 বারের বেলায় একই ভুল করতে চাচ্ছিল, তখন ওনারা নিজেই উঠে গিয়ে শুদ্ধের ভুল শুধরে দেয়, হাতে ধরে শিখিয়ে দেন সঠিক পন্থা। এরপর থেকে কারণে অকারণে শুদ্ধকে নিজের কাছে ডাকতেন ওনারা, ভালো মন্দ পরামর্শ দিতেন, কাজের ব্যাপারে বেশ উৎসাহিত করতেন। এক পর্যায়ে ওনাদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন পর অলিভার অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ভেবেছিলেন ওয়েদার খাপ খাচ্ছে না, তাই ফিরে গিয়েছিলেন আপন দেশে। সেখানে গিয়ে অসুস্থতা আরও বেড়ে যায় এবং হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। বলা বাহুল্য, দীর্ঘদিন এক জটিল রোগে ভুগছিলেন তিনি। মাস 6 পর ড্যানিয়েল পুনরায় বাংলাদেশে ফিরে আসে। রেহমান হককে জানান উনি শিক্ষক হয়ে যারা নতুন তাদের কাজ শেখাতে চান। আগে পিছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে মরার আগে যদি নিজের শিক্ষা কাউকে বিলাতে পারে তাহলে নিজেকে ভাগ্যবান মনে হবে। এতদিন অনেক কিছু করেছিলেন, অনেক টাকা কামিয়েছেন, কিন্তু এ বয়সে এসে মনে হয়েছে সেসব বৃথা।
অতঃপর শিক্ষক পদে নিয়োজিত থাকেন এবং কাজের বিনিময়ে তিনি রেহমান হকের থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না, উল্টো নিজের অর্থ দান সদগার কাজে লাগাতেন। বলা বাহুল্য, যত কিছুই করুক ওনার তীক্ষ্ণ দৃষ্টি থাকতো শুদ্ধের উপরে। হাতে ধরে যেমন কাজ শেখাতেন, তেমনি ভুল করলে পানিশমেন্টও দিতেন। পানিশমেন্ট হতো অন্য ধরনের। উনি ভুল ফর্মুলা দিয়ে শুদ্ধকে টাস্ক পূরণ করতে বলতেন। প্রথম ভুল ফর্মুলা দিয়ে বারবার চেষ্টা করেও কিছুই করতে পারতো না শুদ্ধ। পরে ওনার এই চালাকি ধরে ফেলে তারপর নিজেও চালাকি করে সঠিক ফর্মুলা খুঁজে বের করে। ড্যানিয়েল মনে মনে ভীষণ খুশি হয় শুদ্ধের প্রতি। এ কাজটাও করতেন শুদ্ধ ধৈর্য আর বুদ্ধিমত্তা পরীক্ষা করতে। একদিন আচমকা শুদ্ধকে নিজের ফ্ল্যাটে ডেকে নিজের পাশে বসায়। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে অ্যালিসার তৈরি করা সে পায়রা শুদ্ধের হাতে তুলে দেন। খুলে বলে পুরো ঘটনা। শুদ্ধ ফিরিয়ে দিলে উনি জানান খুশি মনেই উপহার স্বরূপ দিচ্ছেন, তবে শর্ত একটাই, এই পায়রা যেন ভালো কাজে ব্যবহার করা হয় এবং পায়রার কথা যেন গোপন থাকে। এরপর একদিন ড্যানিয়েলের কানাডিয়ান বন্ধু মারা যাওয়ার খবর শুনে উনিও কানাডা ফিরে বাংলাদেশে আর ফিরে আসেননি। পরে ওনার খোঁজ নিতে শুদ্ধ তার ফ্রেন্ডরা কানাডা গিয়ে জানতে পারে উনি কারো হাতে খুন হয়েছেন। সেই কেউটা হচ্ছে ইগরের খোঁজ করতে গিয়ে পরিচয় হয় ঐশ্বর্যের সাথে। এরপর থেকে সেই পায়রা শুদ্ধের কাছে আছে, বরং অ্যালিসার অসমাপ্ত কাজ সেই একটু একটু করে সম্পূর্ণ করে এবং তার নাম রেখেছে অ্যাঞ্জেলিকা। তবে অ্যাঞ্জেলিকাকে কখনো একটা ছাড়া হয় না, তার সঙ্গী হিসেবে রাখা হয় জীবন্ত আর একটা সাদা পায়রাকে। আর একের নাম এনজে আর আরেকজনের নাম লিকা। দুটোকে একসাথে নাম ধরে ডাকে অ্যাঞ্জেলিকা, যাতে কারো বিশেষ নজরে না পড়ে। শীতলকে খুঁজতেও এদের ব্যবহার করেছিল শুদ্ধ যখন নাম ধরে ডেকেছিল তখন ফিরে এসে হাতে মাথা রেখে আদর চাচ্ছিল জীবন্ত কবুতর অ্যাঞ্জেল, আর ড্রোনের মাধ্যমে উঁচু স্থান থেকে সব তথ্য পাঠাচ্ছিল লিকা, অর্থাৎ অ্যালিসার সেই রোবোটিক্স পিজন। কথা হচ্ছে সেদিনও দুটো পায়রাকে সঙ্গে এনে একসাথে ছাড়া হয়েছিল, তবে অ্যাঞ্জেল ডাক শুনে ফিরে এলো। লিকা কাজ চালিয়ে যাচ্ছিল এবং ওরা ইয়াসিরের সিক্রেট ড্রোনে প্রবেশ করার আগে জেটে থাকা ওর বিশ্বস্ত লোকের কাছে রেখে নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ করেছিল। শুদ্ধ কথা শেষ করে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। শীতল কাঁধে মাথা রেখে এক বাহু জড়িয়ে ধরে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবের সিঙ্গেল বেডের উপর বসে আছে। শাড়ি পরিহিত চঞ্চল ব্যাঙাচি তাকে জ্বালাতেই যে উপস্থিত সেটা বুঝতে বাকি নেই। সেজেছ একদম মন মতো করে। স্বেচ্ছায় যখন এসেছে তাকে আর যেতে দেয়নি, বরং শীতলকে এখানে এনেছে। ঘুরে দেখিয়েছে ও পুরো ল্যাব। শীতল বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখেছে ল্যাবটি। সাদা ইঁদুর দেখে কয়েকটা চেয়েছে, শুদ্ধ কিছু বলেনি। 2 প্যাকেট হাতে গুজে শীতলের কৌতূহলী মুখটা অপলক চোখে দেখে গেছে। শীতল ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা পায়রা দেখে হঠাৎ জিজ্ঞাসা করে, এটা কি শুদ্ধ ভাই? তার এই প্রশ্নে শুদ্ধ ল্যাবের এক সাইডে থাকা সিঙ্গেল বেডে বসলে শীতল পাশে এসে বসে। পুনরায় জানতে চায়। তখন উক্ত ঘটনাটি জানায় শুদ্ধ। সব শুনে শীতল কথা হারিয়ে চুপ হয়ে যায়। তার কেন জানি ভীষণ কান্না পাচ্ছে। নিজেকে অ্যালিসার জায়গায় দাঁড় করালে কষ্টটা উপলব্ধি করতে পারছে। সচরাচর সে কখনো যদি শখের বসে কোনো কাজও করে খুশি মনে সবাইকে দেখিয়ে বেড়ায়। বারবার জিজ্ঞাসা করে কেমন হয়েছে বলো বলো। সামান্য কিছু রান্না করলে নাচতে নাচতে সবাইকে খাওয়ার তাগাদা দেয়। যতই লবণে পোড়া হোক, বাবা চাচ্চু কিংবা ভাইয়া কখনো কিছু বলে না, বললে কষ্ট পাবে। তখন সাহস করে রান্নাঘরেও আর যাবে না ভেবে। কিন্তু যখন নিজের রান্না নিজেই খেয়ে বোঝে খাওয়ার অযোগ্য, তখন ভ্যা ভ্যা করে কাঁদে। মনে মনে এক প্রকার জেদ চাপে পরের বার সে ভালো করবেই, এত ভালো করবে যে সবাইকে তাক লাগিয়ে দেবে। তার মনে যদি রান্না নিয়ে এমন জেদ চাপে, তাহলে অ্যালিসার মনে কেন চাপলো না? সে কেন পুনরায় নতুন করে চেষ্টা করলো না? সে চাইলে অবশ্যই পারত। তার পিজন চুরি হয়েছিল, কিন্তু কেউ তো তার মেধা চুরি করতে পারেনি। তাহলে
আসলে একদিকে কষ্টের ফল, আরেকদিকে ভালোবাসা নামক ছলনা। সব মিলিয়ে হাসি খুশি মেধাবী মেয়েটাও হাল ছেড়ে দিল, মৃত্যু নামক সত্যকে গ্রহণ করে চিরতরে বিদায় নিয়ে নিল। শীতল মনে মনে অ্যালিসাকে নিয়ে নানান কথা ভাবলো অ্যালিসার বাবা মাকে নিয়ে। তারপর হঠাৎ বলে বসলো, এলিসার বাবা মা আপনাকে খুব পছন্দ করতো, তাই না? হুম। এলিসা বেঁচে থাকলে ওনারা বিয়ের প্রস্তাব দিত। আচ্ছা, আপনি কি তখন ওকে বিয়ে করতেন? বিয়ে করলে আমার কি হতো শুদ্ধ ভাই? শুদ্ধ বিরক্ত মুখে তাকালো শীতলের দিকে। শীতল জবাবের অপেক্ষায় না থেকে পুনরায় তাড়া দিয়ে বলল, কি হলো বলুন, এখন কথা বলছেন না কেন শুনি? হাজবেন্ডের মুখে অন্য কোনো মেধাবী মেয়ের কথা শুনে খারাপ লাগা স্বাভাবিক মানলাম, বাট সেই মেয়ের সঙ্গে জড়িয়ে আগ বাড়িয়ে যা তা ভেবে পায়ের সঙ্গে পা লাগিয়ে ঝগড়া করার পায়তারা করা মোটেও সুস্থ মানুষের কাজ হতে পারে না। তার মানে আমি অসুস্থ? ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে পাগল বললেন? শুধু তুই না, তো 14 গোষ্ঠী পাগল। ঠিক আছে, থাকতে হবে না পাগলের সাথে, এক্ষুনি চলে যাব আমি। এ কথা বলে শীতল উঠতে গেলে শুদ্ধ আচমকা আঁচল টেনে ধরে তাকে হ্যাচকা টানে কাছে এনে বেডে ফেললো। ঠোঁটে ফিচেল হাসি এঁটে শরীরের সবটুকু ভর ছেড়ে দিল শীতলের দেহের উপর। শীতল হাঁসফাঁস করলে শুদ্ধ বলল, কথা শেষ হয়নি আমার। সব শুনবো তো, আগে সরুন না। ও মাগো, কত ভারী জলহস্তি একটা। শুদ্ধ সে কথা পাত্তা দিল না, বরং মুখটা নামাতে যাবে। শীতল আচমকা ঠোঁটের উপর হাত রেখে আরেক হাতে শুদ্ধের বুকে ধাক্কা দিয়ে সরানোর বৃথা চেষ্টা করলো। মুখটা কিঞ্চিত অন্যদিকে ঘুরিয়ে লাজুক কণ্ঠে বলল, এমন করলে আর আসবো না কিন্তু। এ কথা শুনে শুদ্ধ থেমে গেল। থমথমে মুখে সরে গিয়ে উঠে বসে বলল, নিজের রুমে গিয়ে ঘুমা। আপনি ঘুমাবেন না? আমার সাথে তোর সাথ কি? শীতল বুঝল বিশুদ্ধ পুরুষটার অভিমান। গত 1 মাসে খেয়াল করেছে কিছু নিয়ে শুদ্ধ তার উপর বিরক্ত, তবে বিরক্তের কারণ খোলাসা করেও বলে না। আজ সেটা জানতে হবে ভেবে নিজে উঠে বসলো। শুদ্ধের মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল, কি করেছি আমি? রেগে আছেন কেন আমার উপর? আমি কি এসবে অভ্যস্ত বলুন? একটু তো সময় দেওয়া উচিত। কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? আমার জানা মতে আমি 1 মাস কম দুষ্টুমি করেছি, আপনাকেও কম জ্বালিয়েছি। হ্যাঁ, রুমে এসেছি, তবে রুম এলোমেলো করিনি, কখনো কিছু চুরিও করিনি। চুরি করবো কেন যখন রুমের মালিকটাই এখন আমার, তাই না? এ কথা শুনে শুদ্ধ তাকালো শীতলের দিকে, তারপর মৃদু হেসে বলল, রুমের মালিক এখন তোর, বিধায় গুরুত্ব দিস না, তাই তো? শীতল হতভাগ। এ আবার কেমন কথা? নিজে কাজের বাহানায় বাড়িতে আসেন অথচ এখন তাকে দোষ দিচ্ছে। তখন শুদ্ধ ঘুরে তার মুখোমুখি বসে বলল, বিগত 1 মাস ধরে সকালে ব্রেকফাস্ট ছেড়ে বের হই, সারাদিন কাজে ডুবে থাকি। তোর মনে হয় না বের হওয়ার সময় আমাকে সুন্দর করে বিদায় জানানো উচিত? আমি নাস্তা সেরে ঠিকই রুমে আসি, কিছুক্ষণ তোর জন্য অপেক্ষাও করি, কিন্তু তুই আসিস না। আচ্ছা ধর বের হয়ে ফিরলাম না, যদিও বা ফিরলাম, দেহে প্রাণ থাকলো না, তখন আফসোস হবে না? শুদ্ধর কথা শুনে শীতলের বুক ধক করে উঠল। ছলো ছলো চোখে তাকিয়ে ঢোক গিলল। তাকে আরেক দফা অবাক করে দিয়ে শুদ্ধ বলল, জীবনটা খুব ছোট শীতল। দিনের পর দিন, মাসের পর মাস মনের ভেতর সুপ্ত আশা নিয়ে সংযম করে চলাটা মোটেও চারটেখানি কথা না। আমরা জয়েন্ট ফ্যামিলির ছেলে মেয়ে হয়ে পাশাপাশি রুমে থেকেও সর্বদা নিজের সঙ্গে যুদ্ধ করে গেছি, নজর সামনে চলেছি। আমি সাধু পুরুষ নই, আর না কখনো ছিলাম, তবে কঠোর সংযম ছিল বিয়ের আগে নিষিদ্ধ যাওয়ার প্রতি। কখনোই চাইনি আমার স্পর্শ তোর অস্বস্তির কারণ হোক। ইচ্ছে ছিল তোর মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে বাড়িতে জানাতে, কিন্তু কারো জীবনচক্র তো আর মর্জি মতো চলে না, তাই না? বিপদ এসেছিল, কেটে গিয়ে যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে, সম্পর্কের বদল ঘটেছে। এবার বোধহয় আমাদের মাঝে কিছু পরিবর্তন আনা দরকার। শীতল প্রথমে ভেবেছিল বাধা দেওয়াকে শুদ্ধ রাগ করেছে, কিন্তু এখন মনে হচ্ছে ঘটনা অন্য কিছু। তাই সে বলল, এত কঠিন কথা বুঝি না, একটু সহজ করে বলুন না শুদ্ধ ভাই। আবারও ভাই? এই সম্বোধন শুনলে আজকাল শরীর জ্বলে যায়। ইচ্ছে করে চালাকার দিয়ে মেরে আধমরা করে রোদে ফেলে রাখতে। নিজেই নাচতে নাচতে বিয়ে করে আবার ভাই ডাকে। ওর 28 জন্মের ভাই। সেও বুঝে পুরনো অভ্যাস পরিবর্তনের সময় লাগে, তবে শুনলেই তো মেজাজ বিগড়ে যায়।
সেসব নিয়ে কিছু বলা দরকার ভেবে বলল, প্রথমত আমাকে ভাই ডাকবি না। আগের হিসাব বাদ। বিয়ে করেছি, এখন বউ হয়েছিস। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সঙ্গে আমার পূর্বের সম্পর্ক শেষ। আগে তোর দিকে তাকালেও দৃষ্টি নত করতে হতো। মাথায় ঘুরতো সঠিক সময়ের কথা। এখন তুই আমার জন্য হালাল। এজন্য আমি চাই তুই আমার প্রতিটা কাজ নিজে থেকে করিস। খেতে দেয়া থেকে শুরু করে কর্মস্থলে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত হাসি মুখে ভালোবেসে বিদায় জানাস। ক্লান্ত দেহে বাড়ি ফিরে রুমে ঢুকে যেন তোকে দেখি। এছাড়াও আমি আর একটা রাতও একা আমার বিছানায় ঘুমাতে চাই না। অসুস্থ ছিলি, এজন্য এতদিন কিছু বলিনি, কিন্তু এখন তুই মোটামুটি সুস্থ। আপনার রুমে না হয় এলাম, কিন্তু অনুষ্ঠানের আগে ব্যাপারটা খারাপ দেখায় না? না মানে, আর মাত্র কয়েকদিনেরই তো ব্যাপার। অনুষ্ঠানে কি এসে যায়? অনুষ্ঠান করে বিয়ে করলে, বিয়ে হসপিটালে যেটা হলো সেটা কি ছেলে খেলা? অনুষ্ঠান হোক বা না হোক, আমাদের বিয়ে নিয়ম মেনে অভিভাবককে সাক্ষী রেখে হয়েছে। তবে তুই যদি চাস অনুষ্ঠানের আগে পার্মানেন্টলি আমার রুমে না আসতে, তাহলে একটা কাজ করতে পারিস। সবাই ঘুমালে আমার রুমে আসতে পারিস। আসতে হবে। কিভাবে আসবি তুই জানিস। এ কথা বলে শুদ্ধ একটু থামলো। তারপর শীতলের ঠোঁটের দিকে তাকিয়ে চেপে রাখা কথাটা অকপটে বলল, পরশুদিন রুবাবের কাছে যাচ্ছি। আমি যাওয়ার পর দিনই ঐশ্বর্যের সার্জারির একটা ডেট ফিক্সড করা হয়েছে। ফিরতে ফিরতে কয়েক সপ্তাহের ব্যাপার। তবে যাওয়ার আগে আমি চাই আমাদের মাঝে কিছু একটা হোক, আর সেটা আজই, এই মুহূর্তে। শুদ্ধের অকপটে বলা কথার মানে বুঝতে কষ্ট হলো না। সে থতমত খেয়ে লাজুক মুখে মাথা নত করে নিল। বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। শুদ্ধ বুঝলেও মুখে তেমন কিছু বলল না, কারণ কেন জানি তার পেট ফেটে হাসি আসছিল। কিন্তু এখন হাসলে হবে না, তাই সে আচমকা হাত বাড়িয়ে শীতলের খোলা চুলের মুঠি শক্ত করে ধরল। ধীরে ধীরে মুখটা এগিয়ে এনে খুব কাছ থেকে দেখলো তার সহধর্মিণীকে। কপাল, দু চোখ, গাল, নাক, ঠোঁট আর থুতনির ভাঁজ দেখে শিরশির করে উঠল পুরুষালী দেহ। দুই হাতের আঁচলা করে শীতলের মুখটা ধরে আদর রাখলো পুরো মুখে। তারপর ঠোঁটে মিটি মিটি হাসি এঁটে বলল, বিয়ে হয়ে গেছে, অনুষ্ঠান হলে হোক, না হলে নাই। অনুষ্ঠানের অজুহাত বাদে আর কোনো সমস্যা আছে? কি বোঝাতে যাচ্ছি বুঝতে পারছিস? শীতল একরাশ লজ্জায় নতজানু হয়ে না বোধক মাথা নাড়ালো। অর্থাৎ আর কোনো সমস্যা নেই। তখন শুদ্ধ ফিচেল হেসে এক ধাক্কায় বিছানায় তাকে শুয়ে দিল। তড়িৎ নিজেও গেল শীতলের খুব কাছাকাছি। বাড়ি খেলো দুজনের নিঃশ্বাস। চোখে চোখ রাখতে গিয়েও শীতল হার মানতে বাধ্য হলো। শুদ্ধের চাহনি আজ অন্যরকম, স্পর্শে অবাধ্যতা, কণ্ঠে স্পষ্ট মাদকতা। শুদ্ধ ততক্ষণে তার গলায় মুখ ডুবিয়ে কয়েকটা চুমু আঁকল। দু একটা কামড়ও বসিয়েছে গলার নরম চামড়ায়। হাতও অবাধ্যতা শুরু করেছে। শীতল মুচড়ে উঠল, ছটফটিয়ে উঠল পুরুষালী দেহের নিচ থেকে ছাড়া পাওয়ার আশায়। কিন্তু সেটা তো হলোই না, বরং তার দুহাত শুদ্ধ এক হাতের মধ্যে নিয়ে হাসকি স্বরে বলল, তাহলে চল সর্বনাশের চিপাগুড়ি থেকে ঘুরে আসি। আমার বউ থাকবে কি না সেটার হিসাব তোলা আছে। আমার এন্টেনার সমস্যা কি না তাও তো জানানো হয়নি, তাই না? আজ সব হিসাব একেবারে চুকিয়ে দিই। এ কথা বলে নিজের গায়ে টি শার্টটা ছুঁড়ে শীতলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শ্বাস নিতে না পারে শীতল ছটফটানি বেড়ে গেল। শুদ্ধ সেই মুহূর্তে ছেড়ে বলল, এতদিন কারণে অকারণে তুই অবাধ্য হয়েছিস, আমি মেনে নিয়েছি। আজ আমার দিন, আমার সময়, আর আমি চূড়ান্ত লেভেলের অবাধ্য হব। আবারও বলছি, অনর্থ ঘটে যাক তবু তুই বাধা দিবি না। দিলেও আমি শুনবো না। শীতল লজ্জায় চোখ মুখ খিচে শুধু শুনে গেল পাজি পুরুষটার কথা। ততক্ষণে তার বুকের উপর থেকে সরে গেছে শাড়ির আঁচল। শাড়ি ঠাই হয়েছে মেঝেতে। সময়ের সঙ্গে সঙ্গে ভদ্র পুরুষের খোলস ছেড়ে উন্মাদ হয়ে উঠেছে শীতলের বিশুদ্ধ পুরুষ। গাঢ় থেকে গাঢ়তর হয়েছে আদরের ছোঁয়া। রাত বাড়ছে, বাড়ছে সময়ের গতিও। বাইরে ঝমঝমিয়ে ঝরছে অসময়ী বৃষ্টি। শোনা যাচ্ছে মেঘের গর্জন। সঙ্গে বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে ল্যাবে মত্ত হয়েছে দুটি দেহ। স্যার, স্যার উঠুন, সকালে মেডিসিন আছে। টাইম টু টাইম মেডিসিন নিতে হবে। স্যার, স্যার রুমে আছেন? ঘুমাবেন আর একটু? ব্রেকফাস্ট কি তাহলে পরে আনতে বলবো? মেডিসিন না নিলে পায়ের ব্যথা আরও বাড়বে। গত রাতে জ্বর টর এসেছিল। এখন কি একটু বেটার ফিল করছেন নাকি?
ডাক্তার মানিকে ডাকবো। বন্ধ দরজায় নক করতে করতে কথাগুলো বলছিল বুরাক, কিন্তু যাকে বলছে তার কোনো সাড়া শব্দ নেই। সাড়া শব্দ না পেয়েও হাল ছাড়ল না সে, বরং পুনরায় নক করতে লাগলো। কেন জানি এবার সন্দেহ হলো, তাই দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে কাউকে না দেখে তড়িৎ বেডরুম, ওয়াশরুম, বেলকুনি খুঁজে পকেট থেকে ফোন বের করতেই নজর বিঁধল সেন্টার টেবিলের উপরে কলম দিয়ে চাপা দেওয়া কাগজের দিকে। সে জলদি কাগজের ভাঁজ খুলতেই দেখল